বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবানন। গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এবারে জানাবো ন্যাটোর অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করছে বলে অভিযোগ করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটটির দাবি, ইরানে দেওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তবে ন্যাটোর এমন অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। জানাবো আগামী নির্বাচনের আগে সৌদি ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। দুজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এমনই আভাস দিয়েছেন। জানিয়ে দেব গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, অন্তত ৩৩ শিশুর মৃত্যু। বিগত ৯ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন এবং সীমান্ত অবরোধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সামগ্রী প্রবেশ এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সময় যত গড়াচ্ছে দুর্ভিক্ষ ততই ছড়িয়ে পড়ছে। শিগগিরই সীমান্ত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এবং সর্বশেষ জানাবো যে কারণে ফ্রান্স ছাড়ছেন মুসলিম বিজ্ঞানী সহ উচ্চশিক্ষিতরা। সম্প্রতি ফ্রান্সে উদ্দেশ্যমূলকভাবে ইসলামোফোবিয়া এবং ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার তৎপরতা জোরদার হয়েছে। আর এ কারণে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মুসলিম বিজ্ঞানী সহ উচ্চশিক্ষিতরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের। গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন। এ সময় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলিওর কিবুটস কাবরির কাছেই বিস্ফোরক বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। চিকিৎসকদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন বেশ কিছু ড্রোন ভূপাতিত এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে গতকাল টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 2 ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালিয়েছেন তারা। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহ রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। ন্যাটোর অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এর সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করছে বলে অভিযোগ করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটটির দাবি, ইরানের দেওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তবে ন্যাটোর এমন অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। জবাব হিসেবে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি এক বিবৃতিতে বলেছেন, ন্যাটো জোটের অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ন্যাটো জোটের নেতারা বুধবার দাবি করেন যে উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রসদ যোগাচ্ছে, যা মস্কোর প্রতি দেশ দুটির সরাসরি সামরিক সমর্থন। এর আওতায় উত্তর কোরিয়া ইরাক এবং রাশিয়াকে গোলাবারুদ এবং ড্রোন সরবরাহ করছে, যা ইউরো আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলেছে এবং বৈশ্বিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে ব্যাহত করেছে। ন্যাটো জোটের নেতারা আরও বলেন, ইরানের সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। এর জবাবে ইরানের মুখপাত্র বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমানে যেসব সংঘাত এবং ঘটনাবলী ঘটছে তা মূলত ন্যাটোর উস্কানিমূলক নীতি এবং তৎপরতার সরাসরি ফসল, যার নেতৃত্বে রয়েছে খোদ যুক্তরাষ্ট্র। নাসের কানানি আরও বলেন,
ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইরান এবং উত্তর কোরিয়াকে যুক্ত করার যে প্রচেষ্টা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চিহ্নিত হবে এবং পশ্চিমারা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে একে অজুহাত হিসেবে ব্যবহার করবে। তিনি সুস্পষ্টভাবে বলেন, ইরান কখনো ইউক্রেন সংঘাত চলার মধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেনি, বরং তেহরান সবসময় রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের কথা বলে আসছে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া বাইডেন প্রশাসনের। আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। বুধবার দুজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এমন আভাস দিয়েছেন। এক ডেমোক্রেটিক এমপি এবং রিপাবলিকান সিনেটের এক সিনিয়র সহকারী বুধবার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, স্বাভাবিকীকরণ চুক্তিটি সবসময় একটি জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো, কারণ একদিকে সৌদি দাবি করছে যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে, অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে, তবে সেজন্য সিনেট অনুমোদন প্রয়োজন। তারা আরও জানান, প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য শুনানির প্রয়োজন, কিন্তু সেজন্য কংগ্রেশনাল ক্যালেন্ডার পর্যন্ত সময় বাকি নেই। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে বাইডেন প্রশাসনের। প্রকৃতপক্ষে নির্বাচনের আগ পর্যন্ত শেষবারের মতো ২৭শে সেপ্টেম্বর অবসর হওয়ার আগে মার্কিন সিনেটের অধিবেশন চলছে। এমন ৪ সপ্তাহের কম সময় আছে। এ সময়ের মধ্যে অগাস্ট মাস অন্তর্ভুক্ত থাকে। তখন কংগ্রেস শুধুমাত্র ২ দিনের জন্য খোলা থাকে। গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, অন্তত ৩৩ শিশুর মৃত্যু। বিগত ৯ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন এবং সীমান্ত অবরোধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সামগ্রী প্রবেশ এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সময় যত গড়াচ্ছে দুর্ভিক্ষ তত ছড়িয়ে পড়ছে। শিগগিরই সীমান্ত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। খবর রয়টার্সের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মঙ্গলবারের বিবৃতিকে উদ্ধৃত করে ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, খাদ্যের দুষ্প্রাপ্যতা এবং তার ফলে সৃষ্ট অপুষ্টি এ সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যা এবং এ পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জন শিশুর। মৃত এই শিশুদের অধিকাংশই গাজার উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যকে সমর্থন করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের প্যানেলও। গত মে মাসে গাজা সফরে গিয়েছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মনোনীত ১১ জন মানবাধিকার বিশেষজ্ঞের একটি প্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে প্যানেল সদস্যরা জানিয়েছেন, সফরের সময় তারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং মধ্যাঞ্চলীয় উপশহর দেইর আল বালাতে অপুষ্টিজনিত কারণে বেশ কয়েকজন শিশুকে মৃত্যু এবং মুমূর্ষু অবস্থায় দেখেছেন। জাতিসংঘের প্যানেলের বিবৃতিতে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকা সত্ত্বেও এই শিশুদের মৃত্যু গাজায় ছড়িয়ে থাকা দুর্ভিক্ষের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ দূত মিখাইল ফাকরি জাতিসংঘের প্যানেলের বিবৃতিকে সমর্থন করে পৃথক এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে। খান ইউনিসের একটি হাসপাতালে নিজের মুমূর্ষু পুত্র সন্তানকে নিয়ে এসেছেন ফিলিস্তিনি নারী গানিমা জোমাব। তিনি রয়টার্সকে বলেন, যুদ্ধের কারণে আমি আমার সন্তানকে খাওয়াতে পারিনি। যে পানি এখন আমরা খাচ্ছি তাও দূষিত। ছেলের দিকে তাকালে কষ্ট হয়। বিশ্বজুড়ে দুর্ভিক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ বলছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন নামের একটি সংস্থা। জাতিসংঘ সমর্থিত এই সংস্থাটির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এই মুহূর্তে গাজায় চরম খাদ্য সংকটে রয়েছেন ৪,৯৫,০০০-এরও বেশি মানুষ, যা এই উপত্যকার মোট জনসংখ্যার ৫ ভাগের ১ অংশ। যদি শীঘ্রই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সীমান্ত অবরোধ তুলে না নেয়, ত্রাণ সরবরাহ স্বাভাবিক অবস্থায় না আনে, তাহলে এই সংকট অচিরেই আক্রান্ত হবে আরও লাখো লাখো মানুষ। যে কারণে ফ্রান্স ছাড়ছেন মুসলিম বিজ্ঞানীসহ উচ্চশিক্ষিতরা। সম্প্রতি ফ্রান্সে উদ্দেশ্যমূলকভাবে ইসলামী ফোবিয়া বা ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার তৎপরতা জোরদার হয়েছে। আর এ কারণে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মুসলিম বিজ্ঞানীসহ উচ্চশিক্ষিতরা। সম্প্রতি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যদিও ইউরোপের মধ্যে ফ্রান্সই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস, তবুও সেখানে নানা উপায়ে মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার মুসলমানদের সম্পর্কে নানা অপপ্রচার চালিয়ে এক ধরনের অসহনীয় পরিবেশ তৈরি করা হচ্ছে। এ কারণে ফ্রান্স ছাড়তে বাধ্য হচ্ছেন দেশটির বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বরা। একটি জরিপের ফলাফলে দেখা গেছে, ফ্রান্স ছেড়ে যাওয়া প্রতি ১০ জন বিশিষ্ট মুসলিম ব্যক্তির মধ্যে ৭ জনের বেশির প্রধান কারণ হিসেবে সেখানে ইসলামী ফোবিয়া বৃদ্ধির কথা জানিয়েছেন। অধ্যাপক অলিভিয়ার স্টিভসের নেতৃত্বে লিল ইউনিভার্সিটি পরিচালিত এক গবেষণা জরিপে বলা হয়েছে, বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত মুসলমান ফ্রান্স ছেড়ে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতে চলে যাচ্ছেন। ফরাসি রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী ইয়াসির লুয়াতি
আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ধর্মীয় স্বাধীনতার অভাবেই উচ্চশিক্ষিত মুসলমানেরা আর ফ্রান্সে থাকতে চাইছেন না। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে। ফ্রান্সের মধ্যে ডানপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর শাসনামলে দেশটির মুসলিম নাগরিক এবং ইসলামী কেন্দ্রগুলোর বিরুদ্ধে বহু আইন পাশ করা হয়েছে। এসব বিধিনিষেধ দেশটিতে বসবাসকারী মুসলমানদের জীবনযাত্রাকে আগের চেয়েও কঠিন করে তুলেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ফরাসি সরকার সেখানকার মুসলমানদের ফরাসি সংস্কৃতির সঙ্গে মানানসই করে গড়ে তুলতে এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে দাঁড় করিয়ে ইসলামী অ্যাসেম্বলি অব ফ্রান্স নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এটি আসলে ফ্রান্সের ইসলামকে দুর্বল করার জন্য ম্যাক্রো সরকারের নানা পরিকল্পনারই একটি। নতুন সংগঠনটি প্রতিষ্ঠার পরপরই ফ্রান্সের মুসলিম মাযহাবগুলোর পরিদর্শক নামের সংগঠন